সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি হৃদয় কর্মকার আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা হাজির হয়েছি হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়টার নাম রেওয়ামিল। এই অধ্যায়ের আজকে আমরা বিষয় বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ রেওয়ামিলের বিষয়বস্তু সম্পর্কে কিছু আগে থেকে আমি লিখে রেখেছি। কি লিখে রেখেছি সেগুলো আজকে আমরা দেখি। রেওয়ামিলে অতি সাধারণ একটা প্রশ্ন, যে রেওয়ামিলে কোন ঘটনাগুলো বসে না। রেওয়ামিলে যে সকল লেনদেন বসে না, আমাদের পদের এই প্রশ্নটা অধিকাংশ সময়ই থাকে। প্রশ্ন থাকে কি, রেওয়ামিলে কোন লেনদেনটি বসে না তা নির্ণয় করো। তাহলে হাতে নগদ বা নগদ তহবিল যদি একটা দেওয়া থাকে, অথবা প্রামিক নগদ তহবিল যদি থাকে, তাহলে সেটা রেওয়ামিলে বসবে না। 2, ব্যাংক জমার উদ্বৃত্ত 1 তারিখ অথবা প্রামিক ব্যাংক জমা থাকলে এটা রেওয়ামিলে বসবে না। 3 নম্বর, সমাপনী মজুত পণ্য বা মজুত পণ্য 31, এটা থাকলেও আমাদের রেওয়ামিলে সাধারণত বসে না। কিন্তু যদি আমাদের অঙ্কের সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় বলে দেয়, তখন সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে বসে। সম্ভাব্য সম্পদ এবং সম্ভাব্য দায়, এইগুলো আমাদের রেওয়ামিলে বসে না, কারণ কোনো সম্ভাব্য জিনিস এবং কোনো সম্ভাব্য জিনিস আমাদের রেওয়ামিলে বসে না। 5 নম্বর, অব্যবহৃত মনিয়ারি বা সমাপনী মনিয়ারি, এটাও আমাদের রেওয়ামিলে বসে না। এই 5টা লেনদেন বেশিরভাগ থাকে যেগুলো রেওয়ামিলে বসে না। আর এটা আমাদের পরে থাকে। পরে এরকম প্রশ্ন আরো থাকতে পারে, অস্পর্শনীয় সম্পদ নির্ণয় করো। অস্পর্শনীয় সম্পদ নির্ণয় করো। অস্পর্শনীয় সম্পদ কোনগুলো? যেগুলো ছোঁয়া বা দেখা যায় না কিন্তু সম্পদের মতন কাজ করে। কি কি রয়েছে? সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, প্যাটেন্ট ইত্যাদি। এই 4টা বেশিরভাগ থাকে। আমাদের পদাকে আরো প্রশ্ন আসতে পারে, মূলধন জাতীয় প্রাপ্তি। এখন মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো? যদি আমরা দেখি, মূলধন, ব্যাংক ঋণ, স্থায়ী সম্পদের বিক্রয়জনিত অর্থ, এইগুলোই মূলধন জাতীয় প্রাপ্তি। এইগুলো পাবো, তাহলে এইগুলো আমরা পাতায় যোগ করে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এখন অনেকে উত্তোলনের পরিমাণও চায়, উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তখন উত্তোলনের ভিতরে উত্তোলন, আয়কর, পণ্য উত্তোলন, আজীবন বীমা প্রিমিয়াম, এই 4টা থাকে। এই 4টা যে কটা থাকবে সেই কটা পাতায় আমরা যোগ করে দিব, তাহলে আমাদের উত্তোলনের পরিমাণ হয়ে যাবে। রেওয়ামিল মানে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। রেওয়ামিল মানে গাণিতিক শুদ্ধতা যাচাই করুন। এখানে আমাদের লেনদেনগুলো ডেবিট এবং ক্রেডিট দিকে বসাতে হয়। এখন রেওয়ামিলের ডেবিট পাশে সাধারণত সকল প্রকার সম্পদ ও ব্যয় বসে। রেওয়ামিলের ডেবিট পাশে সকল প্রকার সম্পদ ও ব্যয় বসে। সম্পদ যে সম্পদ হোক, চলতি হোক, স্থায়ী হোক, অলিক হোক, অস্পর্শনীয় হোক, সব সম্পদই ডেবিট। একইভাবে ব্যয়, ব্যয় আমাদের ডেবিট দিকে বসে, সে যে ব্যয় হোক, মুনাফা জাতীয় ব্যয় হোক বা মূলধন জাতীয় ব্যয় হোক। আর রেওয়ামিলের ক্রেডিট পাশে বসে সকল প্রকার আয় ও দায়। রেওয়ামিলের ডেবিট পাশে বসে সকল প্রকার সম্পদ ও ব্যয়, রেওয়ামিলের ক্রেডিট পাশে বসে সকল প্রকার আয় ও দায়। এছাড়া আমাদের কিছু জিনিস আছে যেগুলো রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে। সকল সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিট পাশে বসে। যদি তোমরা লেনদেন বা উদ্দীপকে যদি দেখো যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, ঋণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, এই সঞ্চিতিগুলো সবগুলোই ক্রেডিট দিকে বসবে।
কিন্তু পাওনাদার বাট্টা সঞ্চিতি বা পরিধেয় বাট্টা সঞ্চিতি যদি পেয়ে থাকো তাহলে সেটা ডেবিট দিকে বসবে। মাথায় রাখতে হবে সকল সঞ্চিতি ক্রেডিট দিকে বসে, পরিধেয় বাট্টা সঞ্চিতি বা পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট দিকে বসে। নগদ তহবিল বাদে সকল তহবিল আমাদের ক্রেডিট দিকে বসবে। নগদ তহবিল বাদে সকল তহবিলই আমাদের অ্যানুয়ালের ক্রেডিট দিকে বসবে। প্রাপ্য দিয়ে সকল লেনদেন ডেবিট হবে। প্রাপ্য দিয়ে তোমরা যে কোনো লেনদেন পাবা সবগুলোই ডেবিট দিকে বসবে। শুধুমাত্র প্রাপ্য বাট্টা সঞ্চিতি ক্রেডিট দিকে বসবে। প্রদত্ত দিয়ে সকল লেনদেনই ডেবিট দিকে বসবে। প্রাপ্ত দিয়ে সকল লেনদেন ক্রেডিট। প্রাপ্ত দিয়ে যতগুলো লেনদেন থাকবে যেমন বেতন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ভাত্তা প্রাপ্তি, এগুলো থাকলেই আমরা ক্রেডিট দিকে বসাবো। পরিধেয় দিয়ে সকল লেনদেন ক্রেডিট হবে, যেমন পরিধেয় বিল, পরিধেয় বেতন, পরিধেয় কর ইত্যাদি, এগুলো সব ক্রেডিট দিকে বসবে। কিন্তু যদি পরিধেয় বাট্টা সঞ্চিতি পাই তাহলে সেটা ডেবিট দিকে বসবে। বেতন, মজুরি, ভাড়া এইসবের সঙ্গে যদি প্রাপ্তি উল্লেখ না থাকে তাহলে আমরা সেগুলো বুঝে নেব যে সেগুলো ব্যয় এবং সেগুলো আমাদের ডেবিট দিকে বসবে। চলতি সম্পদ আমাদের রেয়ামিলের খাতাকে অধিকাংশ সময় চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলে। চলতি সম্পদ কোনগুলো? যে সম্পদগুলো সাধারণত এক বছরের মধ্যেই ব্যবহার করা হয় সেইগুলোকে বলা হয় চলতি সম্পদ। চলতি সম্পদের ভিতরে কি কি রয়েছে? হাতে নগদ বা নগদ তহবিল, ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, স্বল্পমেয়াদী বিনিয়োগ, এইগুলো আমাদের চলতি সম্পদ। অগ্রিম ব্যয় কিরকম থাকতে পারে? যেমন বেতন একটা ব্যয়, কিন্তু যদি অগ্রিম বেতন থাকে তখন সেটা সম্পদ। ঠিক ভাড়া একটা ব্যয়, কিন্তু অগ্রিম ভাড়া যদি থাকে তাহলে সেটা সম্পদ। একইভাবে আমাদের চলতি দায় আছে। চলতি দায়ের ভিতরে রয়েছে কি কি? পাওনাদার বা পরিধেয় হিসাব, পরিধেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, অনুপার্জিত আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, আয়কর সঞ্চিতি, এইগুলো আমাদের চলতি দায়িত্বে বেশি থাকে। অনুপার্জিত আয় বলতে অগ্রিম আয় বোঝায়। কোনো কিছু উপার্জন করার আগে যদি আমরা কারো কাছ থেকে টাকা নিয়ে নিই তাহলে সেটাকে বলা হয় অনুপার্জিত আয়, এই জন্য একটা দায়। বকেয়া ব্যয় বলতে বোঝায় বেতন একটা ব্যয়, কিন্তু বেতন যদি বকেয়া থাকে তাহলে সেটা দায়বদ্ধতা। এইগুলো আমাদের রেয়ামিলের খাতাকে চেয়ে থাকে। মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়। যে আয় এবং ব্যয় আমাদের প্রতিদিন বা প্রতি মাসে হয়ে থাকে সেইগুলোকে বলা হয় মুনাফা জাতীয় আয় ও ব্যয়। আমাদের রেয়ামিলের খাতাকে এই প্রশ্ন করতে পারেন যে মুনাফা জাতীয় আয় ও ব্যয় নির্ণয় করো। এখন মুনাফা জাতীয় আয় কোনগুলো বেশিরভাগ থাকে আমরা সেইগুলোই উল্লেখ করেছি। মুনাফা জাতীয় আয়ের ভিতরে বিক্রয়, কমিশন প্রাপ্তি, ভাত্তা প্রাপ্তি, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, ব্যাংক জমার সুদ, ভাড়া প্রাপ্তি বা উপভাড়া, শিক্ষানবিশ ইসলামী, লভ্যাংশ প্রাপ্তি, এইগুলো আমাদের মুনাফা জাতীয় আয়ের ভিতরে বেশিরভাগ থাকে। এইগুলো যদি এইগুলো আমরা চর্চা করি
তাহলে আমরা মুনাফা তাই বের করতে সক্ষম হয়ে যাবে। মুনাফা তো ব্যয়ের ভিতরে কোনগুলো থাকে? শ্রমিক উৎপন্ন, ক্রয়, বেতন, মনিহারি, বীমা চালানি, পরিবহন। পরিবহন বলতে ক্রয় পরিবহন বা বিক্রয় পরিবহন, দুই পরিবহনকেই বোঝাচ্ছে। বিজ্ঞাপন, ঋণের সুদ, বার্তা প্রদান। বার্তা প্রদানের জায়গায় প্রদত্ত বার্তাও থাকতে পারে। বার্তা প্রদানের জায়গায় প্রদত্ত বার্তাও আমাদের থাকতে পারে। কমিশন প্রদান, শুধু কমিশন উল্লেখ থাকতে পারে। কুরিন অথবা অনাদায়ী পাওনা, দুটোরই একই নাম। আমদানি শুল্ক বা রপ্তানি শুল্ক বা শুধু শুল্ক একই শতকরা। জাহাজ ভাড়া, প্যাকিং চার্জ, বহন খরচ, ভ্রমণ খরচ, শিক্ষানবিশ ভাতা, অবচয়, অবলোপন, এইগুলো আমাদের মুনাফা জাতীয় লেনদেনে থাকে। যদি তোমরা এইগুলো বাসায় বসে প্র্যাকটিস করো তাহলে র্যামিল থেকে তোমরা যে প্রশ্নটা যে সৃজনশীল আসবে সেটা তোমরা অবশ্যই করতে পারবে। আজকে এই পর্যন্ত আশা করি তোমরা ক্লাসটি সবাই বুঝতে পেরেছো। না আজকে এই পর্যন্ত আশা করি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছো এবং বেশি বেশি করে বাসায় তোমরা সবাই প্র্যাকটিস করবা। আর নিত্য নতুন ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা। আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।